নীরু সকাল সকালই চলে এসেছে। এসে আপু আপু করতে করতে বাড়ি মাথায় তুলে ফেললো। মিলাদ সবে ফ্রেশ হয়ে রুমে এসেছে। নীরুর গলা শুনে বাইরে বেরিয়ে আসতেই নীরু প্রজাপতির মতো উড়ে এসে মিলাতের গলা জড়িয়ে ধরলো। নীলাদ হাসতে হাসতে বলল, তুই একদম পাল্টাসনি নীরু। নীরু ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, তুমি আমাকে একদমই ভুলে গেছো আপু। না রে পাখি, ভুলিনি তোকে। হ্যাঁ হয়েছে, আমি সব জানি। তোমাকে আমি আর যেতে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথেই থেকে যাব। পাক্কা? হ্যাঁ পাক্কা। রুজিনা দুই বোনের কাণ্ড দেখে বললেন, তোরা দুইটা পারিসও বটে। নীরু মুখ বাঁকিয়ে বলল, মা তুমি কি জেলাস? আমি জেলাস হতে যাব কেন? না, আমার মনে হচ্ছে তুমি জেলাস। তোর কোন বান্ধবী নেই তাই। মিলাদ, তোর আগে আমার বান্ধবী, বুঝেছিস? মানি না, মানবো না। আপু বলো তো, তুমি কার বান্ধবী? মিলাদ দুই মা মেয়ের দিকে একবার চেয়ে হঠাৎ ভেঙচি দিয়ে ভেতরের ঘরের দিকে যেতে যেতে বলল, আমি শাকচুন্নিদের বান্ধবী হই না। দুপুরের খাবার খেতে বসে রুজিনা বললেন, সন্ধ্যায় একটা হলুদের দাওয়াত আছে, তোর ফুপার বন্ধুর ছেলের বিয়ে। ভাইজান অনেক করে বলেছেন যাওয়ার জন্য। দুই বোনে রেডি হয়ে থাকিস, পার্লারে যাওয়ার হলে খেয়েই বের হ। মিলাদ গাইগুই করে বলল, ফুপি আমি যাব না, তোমরা যাও। মিলাদের কথা শুনে নীরুও বাচ্চাদের মতো বলল, আপু না গেলে আমিও যাব না। দুটোকে ঝাড়ু পেটা করলে তারপর সব ভূত নামবে। ফুপি ওরা তো তোমাদের দাওয়াত দিয়েছে, আমি গিয়ে কি করব? তো তুই আমার মেয়ে না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। ঘরে বসে থাকলে আরও হতাশা বাড়বে, তার চেয়ে মানুষের সাথে মিশলে ভালো লাগবে। চট্টগ্রাম এসেছিস ঘরে বসে থাকার জন্য না। দরকার হয় দুটো প্রজাপতির ডানা লাগিয়ে উড়ে বেড়াবি, তবুও থেমে থাকবি না। আচ্ছা আচ্ছা, যাবো আমি। এবার খুশি? নীরু উচ্ছ্বাসে বলে উঠল, খুশি। রুজিনা মেয়ের মাথায় গাঁটটা মেরে বললেন, কবে বড় হবি তুই? অনার্স ফার্স্ট ইয়ারে পড়া মেয়ের এখনও বাচ্চামি যায় না। মিলাদ ফুপুকে থামিয়ে দিয়ে বলল, থাক না ফুপু, ও এভাবেই সুন্দর। বিকেল 5:30টায় অফিস থেকে ফিরেছে রেভান। অন্যদিন ফিরে একটু রেস্ট নেয়, তবে আজ রেস্ট নেওয়ার একদমই সময় নেই। রেডি হয়ে বের হতে হবে, একদম পিচ্ছিকালের বন্ধুর বিয়ে, মিস দেওয়াই যাবে না। বাসন্তী রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা আর চুলগুলোকে পরিপাটি করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ল। রুজিনা বেগম, নীরু আর মিলাত মাত্রই হলুদে উপস্থিত হলো। অনেক মানুষ ইতিমধ্যেই চলে এসেছে। অনেক বলার পরও মিলাত হলুদ শাড়ি পরেনি, ধূসর রঙের একটা মণিপুরি শাড়ি পরেছে। তবে নীরুও পরেছে হলুদ আর রুজিনা বেগম অফ হোয়াইট রঙের শাড়ি পরেছে। রেভান হলুদে আসার পরই বন্ধুরা ওকে জেকে ধরলো গ্রুপ সেলফি তোলার জন্য। একে একে সবাই দাঁড়ানোর পর বন্ধুদের একটা গ্রুপ সেলফি তোলা হলো। সেলফি তোলার পর রেভান ছবিটা আপলোড করলো। তারপর ছবিটা ভালো করে লক্ষ্য করতেই দেখলো পেছনে মিলাতের মতো একটা মেয়ে দাঁড়িয়ে হাসছে আর একটা মেয়ের সাথে। রেভান তৎক্ষণাৎ পুরো জায়গাটা চষে ফেললো, তবুও মিলাতের দেখা পেল না। কিন্তু মেয়েটা স্পষ্ট মিলাতে ছিল। গেল কোথায়? সন্ধ্যায় চা হাতে নিয়ে চৈতি রেভানের আইডিতে আসলো। এখন সকাল বিকাল ওর আইডিতে ঘোরাও দৈনন্দিন কাজের তালিকায় যোগ হয়েছে। রেভান একটা নতুন ছবি আপলোড করেছে, হয়তো কারো হলুদের ছবি, কিন্তু ছবিটা জুম করে দেখতেই চৈতির মাথা গরম হয়ে গেল। মিলাত, এই মেয়ে এখানে কি করছে? চৈতি ভাবলো মনের ভুল, কিন্তু পাশে দাঁড়ানো নীরুকে দেখে নিশ্চিত হলো এটা মিলাতি। রাগে অন্ধ হয়ে ফোনটা এক আছাড় দিয়ে ভেঙে ফেললো। তারপর পাগলের মতো চিৎকার করতে করতে বলল, তোকে মরতে হবে। তুই ওর ছবিতে আসার সাহস কী করে পাস? আমি তোকে কঠিন থেকে কঠিন মৃত্যু দেব, তৈরি থাক। রেভান দেখার আগে মিলা তোকে খেয়াল করে জায়গা থেকে সরে পড়েছে। ফুপু ফুপাতো বোনের সামনে এসে যদি আলাপ শুরু করতো তাহলে মুশকিল হতো। আপাতত এই লোক থেকে মুখ বাঁচিয়ে চলতে হবে। মিলাদকে না পেয়ে হতাশ হয়ে আবার বন্ধুদের কাছে চলে এলো রেভান। বন্ধুরা সব একসাথে হওয়ায় তুমুল আড্ডা চলছে। সবাই এক একজনের পদমর্যাদা এক এক রকম। এই যেমন রেভান হলো চিরকুমার বিষয়ক উপদেষ্টা, তেমনি আরও রয়েছে ছ্যাঁকা বিষয়ক উপদেষ্টা, প্রেম বিষয়ক উপদেষ্টা, লেডি কিলার রোমিও উপদেষ্টা, বাসর বিষয়ক উপদেষ্টা। এখন শুরু হবে হলুদ। প্রথমে গুরুজনেরা শুরু করবে, শেষ হবে বন্ধুদের দিয়ে। নীরু তখন থেকে মিলাদকে বলে যাচ্ছে হলুদের স্টেজের সামনে যাওয়ার জন্য, কিন্তু মিলাদ রাজি হচ্ছে না। তাই গাল ফুলিয়ে বসে আছে মেয়েটা। মিলাদের খারাপ লাগলো, তাই সে একটু ভাবলো কি করা যায়। মাথায় একটা বুদ্ধি আসতেই বলল, তোর কাছে মাস্ক হবে? নীরু ব্রু কুচকে জিজ্ঞাসা করলো, কেন? আমরা তো মানুষের ভিড়ে অস্বস্তি হয়, মাস্ক পরলে একটু কম অস্বস্তি লাগে। তো এটা আমাকে আগে বলবা না? আছে মাস্ক, দাঁড়াও দিচ্ছি। নীরু নিজের পার্স থেকে একটা মাস্ক বের করে দিল। এটা অনেক দিন আগে রেখেছিল, তবে পরা হয়নি। মিলাত মাস্কটা পরার পর নীরু ওর হাত ধরে চলল স্টেজের দিকে। মিলাত মনে মনে শুধু এটাই চাইছে যেন রেভানোকে খেয়াল না করে। অনুরূপ আজ হাসপাতাল থেকে ফিরেছে রাত 10টায়। হঠাৎ একটা ইমার্জেন্সি পড়ে যাওয়ায় দেরি হয়ে গেছে। কলি বেগম ছেলেকে দেখেই বলেন, ক্লান্ত লাগছে রে? হ্যাঁ মা। অনুরূপ মায়ের দিকে এগুতে এগুতে বলল, যা গোসল সেরে আয়।
তারপর একসাথে খাবো। তোর বাবাও খায়নি, ছেলের সাথে খাবে বলে বসে রয়েছেন, সস্নেহে বললেন কলি বেগম। অনুরূপ মৃদু হেসে বলল, আচ্ছা আসছি। রুমে এসে মায়ের কথা মতো প্রথমেই গোসল সেরে নিল অনুরূপ। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই দেখলো একটা মেসেজ এসেছে। সব ইনফরমেশন পেয়ে গেছি, ফ্রি হয়ে কল করিস। মেসেজটা দেখে ভাবলো কল করবে, পরক্ষণেই মনে হলো মা বাবা বসে আছে ওর জন্য, তাদের অপেক্ষা করানো ঠিক হবে না। তাই ফোনটা রেখেই চলে গেল খাবার টেবিলে। আমিনুল হক ছেলের পাতে রুই মাছের বড় টুকরো দিয়ে বললেন, আজ আমি বাজার করেছি। কেন? আমি তো জামাল কাকাকে বলে গিয়েছিলাম বাজার করে দেওয়ার জন্য। হ্যাঁ, তোর জামাল কাকার সাথে আমিও গিয়েছিলাম। ওই বেটা মাছ চেনে না, পচা মাছ নিয়ে আসছিল। পরে আমি বেছে কয়েক দোকান থেকে বড় একটা রুই মাছ এনেছি তোর জন্য। কথাটা বলে আমিনুল হক হাসলেন, সাথে অনুরূপ আর কলি বেগম দুজনেই তাল মেলালো। বাবা মায়ের সাথে টুকটাক আলাপ আলোচনা করতে করতে খাওয়া শেষ করে উঠতেই আমিনুল হক বললেন, তোর সাথে কথা আছে, একটু বস। কি কথা বাবা? অনুরূপ পুনরায় বসে প্রশ্ন করলো, কাল রাতে ট্রেনে টিকিট কেটেছি 3টা, ছুটি নিয়ে নিস হাসপাতাল থেকে। আমাকে না বলেই করে ফেললে? তোকে বললে তুই হাজার বাহানা করতি। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই। অনুরূপ দ্বিমত করলো না আর রুমে এসে কথা মতো কল করলো। ওপাশ থেকে ডিটেকটিভ হিমেল বলল, মেয়েটার নাম মিলাত, বয়স 24, শর্ট ডিভোর্স হয়েছে। বিয়ের 6 মাস পর স্বামী ডিভোর্স দেয়, যদিও তাদের প্রেমের বিয়ে। অনুরূপ ব্রু কুঁচকে বলল, কেন? ইন্টারেস্টিং বিষয়টা এখানেই, মেয়েটার বড় বোন ছিল অবিবাহিত, তার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে মেয়েটাকে ডিভোর্স দেয় ওর স্বামী। পরবর্তীতে ওর বড় বোনকে বিয়ে করে সে। অনুরূপ খুব একটা চমকালো না, কারণ সে কিছুটা আন্দাজ করেছিল। সে বন্ধু হিমেলকে বলল, আর কিছু জেনেছিস? আপাতত এই পর্যন্তই। এখন বলতে এই মেয়ে কী করেছে? কেন ওর পিছনে পড়েছিস তুই? মেয়েটা নিজের অজান্তে ওর সম্পর্কে জানার কৌতূহল তৈরি করেছে আমার মনে। সে কি, তুই প্রেমে পড়েছিস? আরে না, মনে তো হচ্ছে। তোর তো কত কিছুই মনে হয়, সেগুলো ধরতে নেই। বাসায় সবাই কেমন আছে? ভালো, আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা বন্ধু, রাখছিস? আচ্ছা। কথা শেষ করে অনুরূপ ভাবতে বসলো, কি এমন কারণে ওর বড় বোন এমনটা করলো। বন্ধুদের মাঝে এখন রেভানের হলুদ লাগানোর পালা। সে স্টেজে উঠে বন্ধুকে হলুদ লাগিয়ে একটু দুষ্টমি করে যখন স্টেজ থেকে নামবে, তখনই মাস্ক পরা মিলাতের দিকে চোখ গেল। কোনো সন্দেহ নেই, সে চোখ দেখেই চিনতে পারলো মিলাতকে। কিন্তু এই মাস্ক পরেছে কেন? কোনো সমস্যা হচ্ছে? রেভান স্টেজ থেকে নেমে ওর দিকে এগিয়ে আসতে নিলে এই মিলাত ভয় পেল। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। এখন কি করবে ভাবতে ভাবতে হুট করে একটা লোক এসে রেভানকে জড়িয়ে ধরলো আর উচ্চস্বরে হেসে বলল, আরে রেভান, অনেকদিন পর দেখলাম তোমাকে, কেমন আছো? এই তো আঙ্কেল ভালো, আপনি? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তা ব্যবসা ভালো চলছে তো? হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ। লোকটার সাথে কথা বলা শেষ হতে রেভান মিলাদকে খুঁজলো, কিন্তু পেল না। এবারও বুঝতে পারলো মেয়েটা ওর থেকে মুখ বাঁচিয়ে চলছে। রেভান হাসলো, মনে মনে বলল, দ্বিতীয়বার যেহেতু প্রেমে পড়েছি, পূর্ণতা আমি দিয়েই ছাড়বো। আমার মতো বেহায়া জেদি আর একরোখা প্রেমিক তুমি দেখোনি মায়াকেশি। চৈতি ভাবলো সে সাইফুলকে ডিভোর্স দেবে, আজ আসলেই বলবে ডিভোর্সের কথা। সেই প্রস্তুতি নিয়েই রেখেছিল, কিন্তু যখন সাইফুল এলো ওর জন্য ফুলের তোড়া নিয়ে, তখন সাময়িক খুশি হয়ে কথাটা ভুলে গেল। তবে খাবার টেবিলে বসে যখনই বলবে কথাটা, তখনই সাইফুল বলল, চট্টগ্রাম যাবার সব ব্যবস্থা হয়ে গেছে, তুমি গোছগাছ শুরু করো, আমি ছুটি পেয়েছি। কথাগুলো শুনে নিজের কথাটা আর বলল না চৈতি। আগে চট্টগ্রাম যাওয়া যাক, মনের কথাটা রেভানকে বলা যাক, তারপর দেখা যাবে। খাওয়ার পর্ব চুকে গেলে ওরা বেরিয়ে পড়বে বাড়ি যাওয়ার জন্য। মিলাদ তেমন একটা ভারী খাবার খেতে পারে না, কোনো রকম একটু খেয়েই উঠে পড়লো। ফুপু নিরুর এখনও খাওয়া হয়নি, তাই ওদের জন্য অপেক্ষা করতে লাগলো। বন্ধুরা সব আড্ডা দিবে আজ, তাই কেউ বাড়ি ফিরবে না। তবে রেভানকে ফিরতে হবে, কাল অফিস আছে। নিজের ব্যবসা হলেও দায়িত্বে গাফিলতি করা একদমই পছন্দ করে না সে। তাই বন্ধুদের বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে পড়লো বাড়ি যাবার জন্য। কিন্তু হঠাৎ মিলাদকে দেখতে পেয়ে চোখ আটকে গেল। মেয়েটা নিরিবিলি একটা কর্নারে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। এবার আর সুযোগ হাতছাড়া করলে হবে না। সে দ্রুত পায়ে এগিয়ে আসলো মিলাতের দিকে। হঠাৎই চোখের সামনে রেভানকে দেখে চমকে গেল মিলাত। চোখ বড় বড় করে বলল, আপনি? এত অবাক হচ্ছ কেন? সেই সন্ধ্যা থেকে পালিয়ে বেড়াচ্ছিলে, কি ভেবেছিলে দেখবো না? মিলাত একটু থতমতো খেয়ে বলল, কে বলেছে পালিয়ে বেড়াচ্ছিলাম? আপনাকে তো আমি দেখিইনি। তাই নাকি? রেভান হাসলো, ফের প্রশ্ন করলো, সাথে কেউ আছে? হ্যাঁ, ফুপু আর ফুপাতো বোন। কোথায় তারা? খেতে বসেছে। তোমার খাওয়া শেষ? হ্যাঁ, আপনি খেয়েছেন? হ্যাঁ, বন্ধুর বিয়ে বলে কথা। শুক্রবার ফ্রি আছো? কেন? দেখা করব। কেন? মন চাইছে। কেন? এই মেয়ে এত কেন করছো কেন? তো করব না। আপনার সাথে আমি দেখা করব কোন কারণে? কারণ লাগবে?
অবশ্যই, এই যে আমি তোমাকে সহি সালামতে ফুপুর বাসায় পৌঁছে দিয়েছি, তার জন্য তো তুমি আমাকে একবারের জন্য ধন্যবাদও দাওনি। আচ্ছা ধন্যবাদ, চলবে না। তখন দিলে এই ধন্যবাদ নিতাম, কিন্তু বাসি ধন্যবাদ আমি নেই না। তাহলে তাহলে আবার কি? শুক্রবার দেখা করে কফি খাওয়াবা, কারণ চেয়েছিলে না, এই যে কারণ দিলাম। এবার কিন্তু দেখা করতেই হবে। মিলাদ ভেঙচি কেটে বলল, করবো না। দেখা যাবে, তোমার ফোন নাম্বার দাও। দিব না। তাহলে তোমার ফুপির বাসার সামনে গিয়ে বসে থাকবো। অসহ্য। মিলাদ বিরক্ত হয়ে বলল। রিফান হেসে ফেলল। মেয়েটাকে রাগাতে ভালোই লাগছে। তারপর বলল, বিরক্ত আমি তোমাকে করবই। এখন পছন্দ করো তুমি কিভাবে বিরক্ত হতে চাও, ফোন নাকি সরাসরি? উপায়ন্তর না পেয়ে মিলাদ বলল, আচ্ছা ঠিক আছে, নাম্বার টাইপ করুন। তুমি বলো, আমার মনে থাকবে। মিলাদ নাম্বারটা বলল। রেভান মনে মনে 2-4 বার আউড়ে নিয়ে বলল, ঠিক আছে, সাবধানে বাসায় যাও। শুভরাত্রি, আসছি বলে এই বিয়ে বাড়ি ছাড়লো। রেভান যাওয়ার 2 মিনিট পর নিরু আর ফুপু এলো। তারপর ওরাও বেরিয়ে পড়লো।